আমাদের এখানে প্রথম স্কুলের নাম, দেন আমাদের শ্রেণীর কোন শ্রেণী সেটা হচ্ছে আমাদের বিষয়। বিষয়ে এখানে আমি বিষয় নাম লিখব, এটা হচ্ছে আমাদের ডায়রি 1 ও 2 মার্চ করে আমরা এটা করার চেষ্টা করেছি। আমাদের একটার সঙ্গে শিক্ষার্থীদের রোল নাম্বার রাখবো, নিচে আমি প্রায় 56টা রোল রেখেছি। ক্লাস ভেদে স্কুল ভেদে বিভিন্ন হতে পারে, যদি সেভাবে আমি নিচে রোল বানাবো, কোনো অসুবিধা নেই, আমরা ইচ্ছা মতো বানাতে পারবো। সেক্ষেত্রে এক পৃষ্ঠে যতটুকু প্রিন্ট হবে অতটুকু আমরা প্রিন্ট করবো, পরবর্তীগুলো এরপর পৃষ্ঠে প্রিন্ট করবো এবং নতুন পৃষ্ঠে আমরা এই ঘরগুলো রিপিট করব। এখানে শিক্ষার্থীদের নাম হবে, আমি বলতে স্পেস রেখেছি যেন কোনো শিক্ষার্থীর নাম যদি বলা হয় সেক্ষেত্রে আমরা লেখার জন্য যথেষ্ট স্পেস পাবো। দেন আমাদের একটা পার্ট, এখানে পার্টের কততম পার্ট, একটা বইয়ে দেখা গেল আমাদের হতে পারে অধ্যায় 14টা আছে, প্রতি অধ্যায়ে আবার আলাদা পার্ট আছে, যেটা আমাদের এই শ্রেণী শিক্ষক সহায়িকাতে যেভাবে দেওয়া আছে সেভাবে। আর নতুন শিক্ষাক্রমে দেখা গেল আমি প্রথম শ্রেণী বইটা দেখছি, সেখানে প্রায় সম্ভবত 51টা বা 56টা আছে, পার্ট আছে প্রথম শ্রেণীর বাংলা বইতে। তো এইভাবে আমাদের একাধিক পার্ট থাকবে। তো প্রতিটা পার্ট আবার আমরা কোনো পার্ট এক পিরিয়ডে ক্লাস শেষ করতে পারবো, কোনো পার্টে দেখা গেল 2 পিরিয়ড ক্লাস লাগবে, কোনো পার্টে 5 পিরিয়ড ক্লাস লাগতে পারে। তো আমি এখানে 5 পিরিয়ডের জন্য জায়গা রেখেছি। যদি আমি প্রয়োজনের মধ্যে কাজ করতে গিয়ে দেখি যে না আমাদের পিরিয়ড আরও একটা বাড়াতে হচ্ছে, সেক্ষেত্রে আমি একটু বাইরে নেব। যদি আমাদের এই বাড়ানোর কারণে পোর্ট্রেট মোডে আমরা প্রিন্ট করতে পারি করবো, যদি করতে না পারি তাহলে তখন আমরা ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট করবো, তখন আমাদের যথেষ্ট স্পেস থাকবে, আমরা আরও পিরিয়ড বাড়লে অসুবিধা হবে না। এরপর আমাদের কোন পিরিয়ডটা কত তারিখে নেওয়া হলো, কত তারিখে ক্লাস নেওয়া হলো, আমরা সেই ক্লাসের তারিখটা লিখবো এখানে। এরপর আমাদের যদি খালি থাকে, দেখা গেল আমাদের একটা পার্ট, সেটা আমাদের 4টা ক্লাস, 4টা পিরিয়ড ক্লাস হলে আমরা 4টা ডেট লিখবো। যদি 3টা পিরিয়ডের ক্লাস হয় আমরা 3টা ডেট লিখবো, তাহলে এই ডেটটা আমরা খালি রেখে লিখবো না, কারণ আমাদের যতগুলো ডেট লিখবো সেই অনুসারে নিচে নাম্বারের জন্য এই ঘরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। যতক্ষণ আমি এখানে ডেট না লিখছি ততক্ষণ কিন্তু এই ঘরগুলো অ্যাক্টিভ হবে না। তো এটা হচ্ছে যে যারা এক্সেলে ডাটাগুলো মেনটেন করবে তাদের জন্য এটা কাজে আসবে। আর যদি এটা আপনি প্রিন্ট করে বই আকারে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অটো হিসাবের দরকার নেই, যেগুলো ঘরগুলো দেওয়া আছে আপনি হাতে কলমে মেনটেন করবেন, সেটা আরেকটা হিসাব। কিন্তু যদি কেউ চায় আমাদের এই এক্সেল ফাইলটা ব্যবহার করতে, সেটার সুযোগ থাকবে। সেক্ষেত্রে আমাদের এখানে যে সূত্রগুলো দেওয়া আছে, যে ফর্মুলাগুলো লেখা আছে, সেই ফর্মুলাগুলো যে নিয়ম মেনে লেখা আছে সেই নিয়ম মেনে আপনাকে এন্ট্রি করতে হবে। তো আমরা আমাদের এই ট্রেনিং থেকে যেটা জানতে পেরেছি, এখানে আমাদের ফলাবর্তন থাকবে, আর এখানে হচ্ছে শিখন অর্জনের যে মান 2 বা 1 যেটা দিতে হবে সেটা দিব আমরা। আমি ওখানে যে ঘরগুলো লেখা আছে, আমাদের এই ডায়েরির যে নমুনাতে যে শব্দগুলো লেখা আছে, সেই শব্দগুলো লিখতে গেলে দেখা গেল এই ঘরগুলো অনেক বড় করে নিতে হচ্ছে। আমাদের ছোট্ট কিছু ইনফরমেশন লেখার জন্য অত বড় কলামের দরকার নেই, কলামের স্পেস বেড়ে যাচ্ছে, রুট বেড়ে যাচ্ছে। আমি সংক্ষেপে এখানে কেএস লিখে দিলাম, যাতে করে সহজে বোঝা যায় আমাদের এখানে ভিতরে কি লিখতে হবে। তো এখানে আপনি কে কোথায় লিখবেন, এস কোথায় লিখবেন, এ কোথায় লিখবেন, নিশ্চয়ই আপনি ট্রেনিং থেকে জানতে পেরেছেন। তো আমরা তবু শেয়ার করছি, যে শিক্ষার্থীর আপনার যে যোগ্যতা ঘাটতি থাকবে আপনি সেই ঘাটতিটুকু এখানে লিখে রাখবেন। তাহলে এখানে যদি এস এ লেখা থাকে তার মানে হচ্ছে তার কে ক্লিয়ার আছে, এস এ এই দুটো যোগ্যতায় ঘাটতি আছে। কে এস মানে হচ্ছে তার 3টাতে ঘাটতি আছে, এ মানে হচ্ছে কে এস ওকে আছে এবং আপনার এতে ঘাটতি। তো আপনার ঘাটতি যদি 3টাতেই থাকে তাহলে আপনার স্কোর হচ্ছে 0, যদি 3টাতে একটাতেও ঘাটতি না থাকে স্কোর 2, আর যে কোনো একটা বা দুটোতে ঘাটতি থাকলে সেক্ষেত্রে স্কোর 1। তো এই স্কোরটা আমরা বসাবো না, এটা অটোমেটিক আসবে। দেখুন আমাদের এখানে স্কোর আছে 2, যেহেতু আমাদের এই ঘরটা খালি আছে। আমি যদি এখানে এস লিখে যাই, আমাদের স্কোর 1 হয়ে গেল। যদি এখানে কে এস এর
তিনটাই দিই, আমাদের স্কোর 0 হয়ে যাবে। তো এভাবে আমাদের যতগুলো স্কোর হলো সেই অনুসারে এখানে আমাদের টোটাল চলে আসবে। যেমন এখানে 2 2 1 টোটাল হলো 5। আমাদের ক্লাস হয়েছে কয়টা? 4টা। তো 4টা ক্লাসে আমাদের 2 স্কোর করে আমাদের 8 স্কোর হচ্ছে টোটাল স্কোর। টোটাল স্কোরের 5 সে পেয়েছে, তার মানে 8 ভাগের 5। 8 ভাগের 5কে আমরা যদি এটা শতকরায় নিয়ে যাই, এটা হচ্ছে 62.5%। 62.5%কে আমাদের কেমন মন্তব্য লিখতে হবে? আমরা এখান থেকে ক্রাইটেরিয়া দেখে নিচ্ছি। যদি 0 থেকে 40-এর আগ পর্যন্ত হয় সহায়তা দরকার, 40 থেকে 60-এর আগ পর্যন্ত সন্তোষজনক, 60 থেকে 80-এর আগ পর্যন্ত ভালো এবং 80 থেকে তদুর্ধ উত্তম। আমাদের এখানে সেই অনুসারেই চলে আসছে, আমরা এখানে ফর্মুলা লিখে দিয়েছি, সেই অনুসারেই হবে। এভাবে আমরা বাংলার জন্য মেনটেন করব। বাংলার এটা হচ্ছে যে পার্ট 1, পার্ট 2, এভাবে আমাদের যত পার্ট বাড়বে আমরা এদিকে নিতে পারবো। আর যদি এটা বই আকারে হয়, শুধু একটা পেজ প্রিন্ট করে নিলে হবে। কত পার্ট আপনি এটা হাতে লিখে দিবেন, বিষয় হাতে লিখে দিবেন, এই জিনিসগুলো আপনি হাতে লিখবেন, এগুলো আপনি হাতে লিখবেন। তারপর আমাদের এভাবে, এটা হচ্ছে বাংলার জন্য। অন্যান্য বিষয়ের জন্য একইভাবে ডায়েরি মেনটেন করতে হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রতি বিষয়ের দেখা গেল আমাদের একটা প্রান্তিক মূল্যায়নে আমরা 10টা পাঠ পড়িয়েছি বা 20টা পাঠ পড়িয়েছি। যতগুলো পাঠ পড়াই সেই পাঠগুলো আমরা এখানে লিস্ট করব। আমাদের যদি একটা পাঠ পড়াই, সেই একটা পাঠের টোটাল স্কোর কত, 2টা পাঠ পড়ালে 2টা পাঠের টোটাল স্কোর কত। যেমন আমরা এখানে দেখেছি, আমাদের এখানে একটা পাঠের উপরে দেখা গেল 4টা পিরিয়ড, 4 পিরিয়ডের টোটাল এত এবং সেটার পার্সেন্টেজ এত। অ্যাকচুয়াল স্কোরটা আমরা ক্যারি করব না, আমরা ওই স্কোরটা কত পার্সেন্ট হলো, শতকরা মান কত, আমরা সেটা ক্যারি করব। তো এখানে ধরেন এই ফরহাদ তার প্রথম পাঠের স্কোর হচ্ছে 75%। আমরা এখানে ফরহাদের, এটা কোন বিষয়, এটা হচ্ছে বাংলার পার্ট 1। আচ্ছা, এই স্কোর আমি একটু চেঞ্জ করেছি, ক্যালকুলেটর চেঞ্জ হয়ে গেছে। ফরহাদে দেখা গেল ওটা 75% ছিল, আমরা এখানে 75 লিখে দিব। তো এভাবে করে আমাদের প্রথম পার্টে কার কি স্কোর হলো সেটা আমরা এখানে লিখবো। আমি এটা মুছে দিচ্ছি, আমি নতুন করে লিখে দেখাচ্ছি। প্রথম পার্টে আমাদের স্কোর হচ্ছে, এটা কপি করে নিলাম, আমি কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এইভাবে আমরা সেকেন্ড পার্টটাও কপি করে আনবো, থার্ড পার্ট কপি করে আনবো। যতগুলো পার্ট আমি কপি করে এখানে বসাবো ততগুলো পাঠের গড় হবে। যেমন আমাদের এখানে টোটাল হচ্ছে 100, যেহেতু আমাদের 2টো পাঠ হয়েছে তাহলে গড় মান হচ্ছে 50। 2টো পাঠে তার 200 আসার কথা ছিল, কিন্তু তার আসছে 100, তার মানে সে 50% স্কোর করছে। যখন আমাদের এখানে 3টা পাঠ হবে তখন সেটা 3 দিয়ে ভাগ হবে এবং অটোমেটিক স্কোরটা ওইভাবে অ্যাভারেজ দেখাবে। এবং এই অ্যাভারেজের উপর ভিত্তি করে এই প্রান্তিকে বাংলায় তার গড় মান এত এবং তার অবস্থান এত। এইভাবে আপনার ইংরেজির জন্য হবে, গণিতের জন্য হবে এবং অন্যান্য বিষয়ের জন্য হবে, যে ক্লাসে যেরকম বিষয় থাকবে। তারপর আমরা অ্যাট এ গ্ল্যান্স আরেকটা শিট করেছি। এখানে আমরা প্রথম প্রান্তিকের সবগুলো পাঠের যে গড় মান, সেই গড় মান এখানে নিয়ে এসেছি প্রতি বিষয়ের জন্য। তারপরে এখান থেকে আমাদের প্রাপ্ত মোট মান হলো এখানে। এরপর এইখানে যদি 3 বিষয় থাকে তাহলে 3 দিয়ে ভাগ হয়ে গড় হবে। যদি 4 বিষয় থাকে বা 5 বিষয় বা 6 বিষয়, তাহলে যতগুলো বিষয় থাকবে তত সংখ্যা দিয়ে ভাগ হয়ে এখানে গড় হবে। এবং এই গড়টাই হচ্ছে যে তার ওই শ্রেণীর প্রান্তিক মূল্যায়নের চূড়ান্ত ফল, এবং সেই অনুসারে আমরা তার অবস্থান এখানে ডিক্লেয়ার করব। এরপর আমাদের প্ল্যান আছে আরেকটা শিখন অগ্রগতি প্রতিবেদন করার, যেখানে আমরা স্কোর লিখবো না, এই সংখ্যাটাও লিখবো না, আমরা শুধু তার
অবস্থানটা মন্তব্যগুলো লিখবো, শুধু এই জিনিসগুলো লিখবো, যেভাবে আমাদের শিক্ষাক্রম বিস্তরণে যে সহায়িকা বই দিয়েছে সেই বইয়ে যেভাবে নির্দেশিত পন্থা যে ছক আঁকা আছে সেই ছক অনুসারে আমরা ডিজাইন করবো। সেটা এখনো করিনি, এটা চলমান আছে। এটা আমি আমার মতো করে একটা ডিজাইন করেছি, সেই ডিজাইন অনুসারে এটা আগাচ্ছি ধীরে ধীরে। তো সবার থেকে মতামত আশা করছি। আপনাদের যদি কোনো মতামত থাকে এটাকে আরো কিভাবে সুন্দর করা যায়, সেই মতামতগুলি পেলে আমরা এটাকে আরেকটু সমৃদ্ধ করতে পারবো, যেন সবাই এটার দ্বারা উপকৃত হতে পারি। কারণ আমাদের ডায়েরিগুলো যেভাবে দেওয়া আছে সেই ডায়েরিগুলো মেনটেন করা আমার মনে হয় অধিকাংশ শিক্ষকের জন্য কঠিন হয়ে যাবে। দেখা গেল অধিকাংশ শিক্ষক এটাকে খুব জটিল মনে করবে, ফলে ওনারা সবাই এটা থেকে বিরত থাকবে। সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে ডায়েরিগুলো মেনটেন করতেই হবে, তো আমরা চাচ্ছি কাজগুলো সহজ হোক। সহজভাবে যদি আমরা মেনটেন করতে পারি আশা করি সবার কাজে আসবে। তো এই হচ্ছে কথা। আমরা আরো আপনাদের মতামত নিয়ে এটাকে আপডেট করে আবার দেখাবো আপনাদেরকে। তো সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।